কলেজের একজন প্রফেসর হয়ে আমি কিনা বিয়ে করব দশম শ্রেণীর একটা বাচ্চা মেয়েকে? তার বয়স কতই বা হবে, বড় জোর 15 কিংবা 16। বাবা, তুমি এটা কিভাবে বলতে পারলে? কলেজের আমার একটা নাম ডাক আছে। স্টুডেন্ট কলিগরা যখন জানতে পারবে তখন সবাই আমাকে নিয়ে মজা করবে, হাসাহাসি করবে। অসম্ভব, আমি বিয়ে করতে পারবো না। দরকার হলে চিরকুমার থাকবো, তবুও ওই বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারবো না। রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে উঠল আগুন। ছেলের হুংকারে রাশের শিকদার দ্বিগুণ গর্জে উঠলেন। রাশভারী আওয়াজে স্পষ্ট নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, আর না শুনবো। তোমার দাদু মারা যাওয়ার আগে তোমাদের বিয়ে ঠিক করে রেখে গিয়েছিলেন। মেয়েটার বাবাকে তিনি কথা দিয়েছেন তার নাতির পুত্রবধূ করে ঘরে তুলবেন। তাই তোমার দাদুর কথা রাখতে বিয়ে তো তোমাকেই করতেই হবে। হতভম্ব হয়ে গেল আগুন। বিস্ময় মাথা ছাড়ালো। ভাষায় কেই হারায় অজান্তে। কিয়ক্ষণ মুখ হয়ে থাকলো। পরক্ষণই মেজাজের পারদ তুঙ্গে উঠে গেল। ঘোর বিরোধিতা জানিয়ে বলল, আশ্চর্য, দাদু বললেই সব হবে নাকি? তিনি কথা দেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করে প্রয়োজন মনে করেনি। সব থেকে বড় কথা, মেয়েটা নিশ্চয়ই তখন 4-5 বছরের ছিল। এ তো ছোট বয়সে আমাদের বিয়ে ঠিক করে ফেললো। মেয়েটাই তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তাছাড়া দাদু মারা গিয়েছেন, এখন সেসব কথা ভুলে গেলেই তো হয়। রাশেদ মাঝে কোনো ভাবান্তর ঘটল না বিশেষ। তিনি গম্ভীর কণ্ঠে একই সুরে বললেন, করো তুমি, মৃত মানুষের কথা ফেলতে নেই। বিয়ে তোমাকে করতেই হবে, তাও আগামী 2 দিনের মধ্যে। হোয়াট? আগুনের কণ্ঠে ছুটে চলল বিস্ময়। ভদ্রলোক আর কিছু বললেন না, নিজের রুমে দেখে পা বাড়ালেন। রেগে সামনে থাকা ফুলদানিতে সজোরে লাথি মারল আগুন। তখনই আগুনের মা মীরা বেগম ড্রয়িং রুমে এসে হাজির হলেন। রান্নাঘরে ছিলেন তিনি। স্বামীর ছেলে চিৎকার শুনে ছুটে আসলেন। তাকে দেখে মেজাজ নিয়ে ঝাঁঝালো কণ্ঠে আগুন বলল, মা প্লিজ, তুমি আবার এখন শুরু করে দিও না। আমাকে কিছু না বলে বাবাকে বোঝাও। মিনা গাই গাই করে ব্যতিব্যস্তে নৈকট্যে এসে দাঁড়ালেন। ক্রোধান্বিত ছেলের মাথায় হাত রেখে বোঝানোর স্বরে বললেন, তুই যা বাবা, বিয়ে নিয়ে এত টান বাহানা করিস কেন? বিয়ের কথা তুললে সবসময় তোর একটা না একটা বাহানা থাকেই। আমাদের উপর বিশ্বাস নেই? অপর প্রান্ত থেকে যথাযথ প্রত্যুত্তর আসে না। হতাশার স্বর ছাড়লেন মিনা। বিরস মুখে বললেন, ফের? তুই তো তোর বাবাকে চিনিস, তেরা লোক। তিনি যখন বলছেন তখন তোদের বিয়ে দিয়েই তবেই ক্ষান্ত হবেন। তাছাড়া মেয়েটা ভীষণ আদুরে, কি সুন্দর নিষ্পাপ চেহারা, নিদারুণ তার মায়াবী চোখ, ভীষণ শান্তশিষ্ট ভদ্র মেয়ে, খুব লক্ষ্মী মেয়েটা। বিশ্বাস না হলে ছবি দেখতে পারিস। ললাটে প্রগাঢ় ভাঁজ পেলে চাইল আগুন। অসন্তোষের মাত্রা ছাড়াচ্ছেন ক্রমশই। চড়া কণ্ঠে আওয়াজ তুলল, তুমি কেন বুঝতে চাইছো না? আমার দিকটা একবার ভাবো। ভাবার কিছু নেই। খলিল সাহেবকে তোর দাদু যখন কথা দিয়েছেন তো সেই কথা তোকে রাখতেই হবে। মেয়েটার বাবার শরীরও তেমন ভালো না। তিনি মেয়েকে তো তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি। গ্রামে থাকে, বুঝতেই তো পারছিস। মেয়েরা একটু বড় হলে পাড়া প্রতিবেশী নানান কথা বলে। মেয়েটা চাষার ভাইয়ের কুনজর পড়েছে তার উপর। দল বেঁধে গ্রামের বাজে ছেলেরাও মেয়েটাকে উত্ত্যক্ত করে। সুন্দরী হলে যা হয় আর কি। খলিল সাহেব নানান ব্যাধিতে আক্রান্ত। যখন আল্লাহটাকে সাড়া দিয়ে পরলোকগমন করেন বলা তো যায় না, তাই মারা যাওয়ার আগে মেয়েকে তিনি বিয়ে দিয়ে যেতে চান। তোর বাবার সাথে ওনার খুব ভালো সম্পর্ক। তোর দাদুর ব্যাপারে তোর বাবার কতটা সিরিয়াস তুই তো জানিস। আর দ্বিমত করিস না বাবা, তোর বাবার শরীরটা ইদানিং ভালো না, প্রেশারও সমস্যা করছে। গতবার তার হার্ট সার্জারি হয়েছে, ভুলে যাস না। ডাক্তার বলছে তাকে সবসময় হাসি খুশি রাখতে। তুই রাজি না হলে কষ্ট পেয়ে যদি ওনার কিছু হয়ে যায়, পারবি নিজেকে ক্ষমা করতে? ও বাবা, পাগলামো করিস না। মায়ের কথাটা একটু শোন। বিয়ে করার জন্য রাজি হয়ে যা। মা হয়ে তোর কাছে আমি তোর হাত জোড় করছি, দয়া করে রাজি হয়ে যা। আগুন অসহায় চোখে মায়ের দিকে তাকায়। মায়ের চোখের পানি সে সহ্য করতে পারে না। মা তার অনেক প্রিয়, কাছের একজন মানুষ। তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, কান্না থামাও। আমি বিয়ে করব, তোমার সব ব্যবস্থা করো। কথাটি বলে ও এক মুহূর্ত অপেক্ষা করলো না, ধূপধাপ পা ফেলে নিষ্কক্ষে চলে গেল। মিনা হতাশার নিঃশ্বাস ত্যাগ করলেন। তবে তার মুখে হাসি ফুটে উঠল। তার রাগচাটা গম্ভীর ছেলের বিয়ের জন্য রাজি হয়েছে। ওর থেকে বড় খুশি আর কি হতে পারে? মুচকি এসে তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন।
তিন সন্তানের মধ্যে আগুন বাবা মায়ের বড় সন্তান। বোন ময়ূরী মেডিকেল সেকেন্ড ইয়ারে স্টুডেন্ট, ভাই আইমান অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। মূলত এরা দুজন যমজ। রাশেদ শিকদার একজন সফল ব্যবসায়ী, নিজেদের বড় বড় দুইটা শপিং মল আছে, সেগুলি দেখাশোনা করেন তিনি। আগুন এখন তাকে কাজ করতে না করে বাড়িতে থেকে রেস্ট নিতে বলে, কিন্তু ভদ্রলোক কাজ করতে পছন্দ করেন। ছেলের কথা শুনতে তিনি নারাজ। অবশ্য আগুন প্রায়শই সুযোগ পেলে বাবার কাজে হেল্প করে। বড়সড় একটা গাড়ি এসে থামলো কাঁচামাটির রাস্তায়। এখান থেকে হেঁটে নিজ গন্তব্যে পৌঁছাতে হবে। প্রায় 9 ঘন্টা জার্নি করে আগুন তার পরিবার নিয়ে গ্রামে এসে পৌঁছেছে। কনের বাড়ি গ্রামে। এখানে আগুনের বিয়েটা হবে। যদিও বিয়েটা আর 2 দিন পর হওয়ার কথা ছিল, কিন্তু আগুন রাজি হয়েছে শুনে রাশেদ শিকদার আর দেরি করেননি। তারপর দিনই বিয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ছেলের মন বোঝা বড় দায়, বলা তো যায় না। এখন রাজি হয়েছে, পরে যদি আবার বেঁকে বসে তখন। আগুনের বাবা কোনো রিস্ক নিতে চান না, যত দ্রুত সম্ভব ছেলের বিয়েটা দিতে চান। খলিল সাহেব অনেক গরিব, তিনি বেলা খাওয়ার মতো মোটামুটি সচ্ছল পরিবার তার। তবে মেয়েকে ধুমধাম অনুষ্ঠিত করে বিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব না। রাশেদ শিকদার বিষয়টা বুঝতে পারেন, তিনিও এত ঘটা করে অনুষ্ঠান করতে চায়নি। খলিলের এমনিতে অসুস্থর জন্য বেশ টাকা পয়সা খরচ হচ্ছে। এ তো আয়োজন করে মেয়েকে বিয়ে দেওয়ার চারটেখানি কথা না। এতে বিশাল বড় একটা চাপ পড়বে খলিল সাহেবের পরিবারের উপর। কী দরকার অসুস্থ মানুষটাকে তো প্রেশার দেওয়ার। তাই বিয়েটা খুব জোর করে সাধারণভাবে দিতে চান। যদি আগুন চায় তখন না হয় ওদের বাড়িতে বড় করে বৌভাতের আয়োজন করবে। কিরে, মোমকে তোদের এখনো সাজানো হয়নি? বরপক্ষ লোকেরা চলে এসেছে তো, জলদি কর তোরা, মোমকে তৈরি করে দে। মোমের মা আতিফা বানু কথাটা বলে তাড়াহুড়া করে ঘর থেকে বেরিয়ে এলো। কত কাজ পড়ে আছে, স্বামী অসুস্থ বলে একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে তাকে। মোম মায়ের চলে যাওয়া দিকে উচ্ছ্বসিত নয় তাকিয়ে আছে। সে এখন বিয়ে করতে চায় না, পড়াশোনা করতে চায়। যার সাথে বিয়ে হবে সে যদি পড়াশোনা করতে না দেয়। গ্রামের মানুষ বলে মেয়ে মানুষের তো পড়াশোনা করার দরকার হয় না, শুধু স্বামী সংসার করাই তাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। মোম এসব কথা মানতে নারাজ। সে বিশ্বাস করে মেয়েরাও ছেলেদের মতো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। ভাগ্য মনে হয় আর পড়ালেখায় নেই তার। যার সাথে মোমের বিয়ে ঠিক হয়েছে তাকে মোম দেখেনি, তার সম্পর্কে তেমন কিছুই জানে না। শুধু জানে সে একজন কলেজের প্রফেসর। মমির চোখ দিয়ে পানি পড়ছে, মুসলেও বেহায়ার চোখ দুটো আবারও ভিজে ওঠে। কোনোভাবে যদি বিয়েটা আটকানো যেত। বাবার অসুস্থতার জন্য তার মুখের দিকে চেয়ে সে বিয়েতে মত দিয়েছে। পাশে তার ছোট বোন মুনিয়ে বসা। বোনের বিয়ে বলে তার আনন্দের শেষ নেই। 11 বছর বয়স, খুব চঞ্চল প্রকৃতির মেয়ে। বর এসেছে শুনে সে বর দেখতে বাড়ি চলে গেল। সকল নিয়মকানুন মেনে কিছুক্ষণের মধ্যে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো আগুন মোম। বিয়ের ঘন্টা বেজে গিয়েছে, সময় এসে গিয়েছে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাওয়ার। মোম কাঁদছে, বাঁধ ভাঙা কান্না তার। ওর মা বোনও কাঁদছে। মোমের একটা হাত আগুনের শক্ত হাতের মুঠোয়। খলিল সাহেব মেয়ের হাত জামাইয়ের হাতে তুলে দিয়েছেন। তার চোখেও পানি। উঁচু চোখে চেয়ে আগুনকে বললেন, আমার মেয়েটা খুব ছোট বাবা, বড় আদরে মানুষ করেছি আমার মোমকে। মেয়েটা আমার বড্ড অবুঝ, নিজের অসুস্থতার কথা চিন্তা করে এত বড় ছোট বয়সে বিয়ে দিয়ে দিচ্ছি। ওর কোনো বড় ভাই নেই যে আমার অনুপস্থিতিতে ওদের দেখবে। কিছু করার নেই, পরিস্থিতির শিকার আমি। ও কোনো ভুল বা অন্যায় করলে রাগ করো না, সুন্দর করে বুঝিয়ে দিও। ভালোভাবে বুঝিয়ে দিলেই আমার মেয়ে বুঝবে। অনেক বুদ্ধিমতী আমার মেয়ে। ওকে কখনো কষ্ট দিও না বাবা, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ভালো রেখো আমার মোমকে। আমার মেয়েকে বড় হওয়ার আগে পাঠিয়ে দিচ্ছি পরের ঘরে। বলতে বলতে কান্না করে দেয় তিনি। বাবার চোখে পানি দেখে মোমো হাউমাউ করে কান্না করে উঠলে। খলিল সাহেবের কাঁধে ভরসার হাত রেখে গম্ভীর কণ্ঠে আগুন বলল, জি, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করবো আপনার মেয়েকে ভালো রাখার। দোয়া করবেন। সকলেই গাড়িতে উঠে পড়ে। মোমের মা মোমকে বুঝিয়ে গাড়িতে তুলে দেয়। গাড়িতে ওঠার পরে মোমের কান্না থামেনি, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আগুনে বিরক্ত লাগছে। কান্না করার কি আছে? কেউ কি তাকে মেরেছে নাকি কারো কাছে বিক্রি করে দিচ্ছে যে এভাবে কাঁদতে হবে? ভুরু কুচকে ফোন দেখে মনোযোগ দিল সে। মোমের পাশে ময়ূরী বসেছে। সে একটা টিস্যু পেপার মোমের দিকেও টেকিয়ে দিল।
মোম টিস্যু নিয়ে চোখ মুখ মুছে নিয়েছে, আর চোখে আগুনের দিকে একবার চেয়ে ময়ূরীকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। মনের মধ্যে দ্বিধায় কাজ করছে। ময়ূরী বুঝতে পেরে শোধায়, ভাবি তোমার কি কিছু চাই? কোনো সমস্যা হচ্ছে? মোম ইতস্ত করে বলো, আপু আমার গরম লাগছে, কেমন গা গোলাচ্ছে, আমাকে জানালার পাশে বসতে দিবে প্লিজ? ভাইয়ের দিকে তাকালো সে। আগুন ফোন নিয়ে ব্যস্ত, তার এদিকে কোনো খেয়ালই নেই। স্মিথ হেসে বলো, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বলে ড্রাইভারকে গাড়ি থামাতে বলো। গাড়ি থামাতে মোমো জানালার পাশের সিটে বসে দিয়ে সে ভাইয়ের পাশে বসলো। এতক্ষণ মোম, আগুন আর ময়ূরী মাঝখানে বসেছিল। বাসায় পৌঁছাতে প্রায় আরও 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে, তাই মাঝপথে সবাই হালকা কিছু খেয়ে নিয়েছে। মোম তেমন কিছুই খায়নি, শুধু পানি ছাড়া। গাড়িতে উঠে বমি করার অভ্যাস আছে তার, সেই জন্য খায়নি। গাড়ি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছে। জানালার খোলা থাকায় বাইরে থেকে বাতাস গাড়ির ভেতরে প্রবেশ করছে। মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে মোমের। চারদিকে আবছা অন্ধকার, হয়তো কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দেবে। মোম ময়ূরীর দিকে চেয়ে দেখলো তার চোখ দুটো বন্ধ। গাড়ির ঝাঁকুনিতে ঘাড় হালকাভাবে নড়ছে, হয়তো ঘুমিয়ে গিয়েছে। ননদের থেকে নজর সরিয়ে আগুনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তার নজর ফোনের দিকে। ফোনের হালকা আলোয় মুখটা মুখচ্ছিরি স্পষ্ট দেখা যাচ্ছে। কি সুন্দর তার স্বামী, একদম রাজপুত্রের মতো চেহারা, গালে হালকা চামদারি, ফর্সা মুখশ্রীতে বেশ মানিয়েছে। জোর ভুরু যুগল কুঁচকে আছে, ঠোঁট দুটো হালকা গোলাপি বর্ণের। নিচের ঠোঁট কামড়ে মন দিয়ে কি যেন দেখছে, চোখের পাপড়িগুলো বড় বড়। সুঠাম দেহের বলিষ্ঠবান পুরুষটিকে দেখে মন মনে মনে বলে উঠল, মাশাআল্লাহ, এই সুদর্শন পুরুষটি আমার স্বামী, ঠিক যেন অচিনপুরের রাজকুমার। আচ্ছা, মানুষটি কি বোবা? এমন চুপ করে আছে কেন? সে কখন থেকে গম্ভীর হয়ে বসে আছে। মোমের ভাবনার মাঝে ময়ূরীর ঘুম ছুটে গিয়েছে। আগুনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে কী যেন ভাবছে সে। হাই তুলে মোমের কানে হালকা ধাক্কা দেয় ময়ূরী। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার ভাইকে পছন্দ হয়েছে তো? হয়তো একটু বেশি পছন্দ হয়েছে, সেই জন্য তো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো। এভাবে তাকেও না, নজর লেগে যাবে, কেউ নিয়ে যাবে না। রাত এখনো অনেক বাকি, বাসর ঘরে গিয়ে যত খুশি দেখো। ময়ূরীর কথা শুনে মোম হকচকিয়ে গেল। কিঞ্চিত লজ্জা পেয়ে মাথা নিচু করে নিয়েছে। আমতা আমতা করে বলো, তেমন কিছু না আপু। ময়ূরী বেশ গদগদ হয়ে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? আরে লজ্জা পাওয়ার কি আছে, তোমারই তো বর। মোম কিছু বলে না, চুপ করে আছে। কে জানে, মুখ খুলি হয়তো ননদিনীর আবার উল্টাপাল্টা কিছু করে তাকে লজ্জা দেবে। তার থেকে বরং চুপ থাকায় বুদ্ধিমানের কাজ। শত জল্পনা কল্পনা ভাবতে ভাবতে শ্বশুরবাড়ি এসে পৌঁছালো মোম। আগুন আগে থেকে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করলো। রাশেদ বিরক্ত হলেন। নতুন বউকে একা ফেলে কেউ এভাবে চলে যায়? ময়ূরী মোমের একটা হাত ধরে গাড়ি থেকে নামতে সাহায্য করলো। শাড়ি পরায় মোমের নামতে অসুবিধা হচ্ছিল। মোমকে নিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালো ময়ূরী। এসেছে শুনে মিনা চট জলদি নিচে নেমে আসেন। আগুন বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এসেছে শুনে কয়েকজন পাড়া প্রতিবেশীও এসেছেন বউ দেখতে। মিনা খুশি হলেন। প্রতিবেশীর সাহায্যে বেশ কিছু নিয়ম আছে, সেগুলো পালন করে উদ্যত হলেন। কিন্তু এ কি, আগুন কোথায়? তাকে ছাড়া তো নিয়মগুলো সুস্থভাবে সম্পূর্ণ হবে না। ময়ূরীকে উদ্দেশ্য করে বললেন, যা তো তোর বড় ভাইকে ডেকে নিয়ে আয়। মেয়েটা আর কতক্ষণ বাহিরে দাঁড়িয়ে থাকবে? ময়ূরী মাথা নেড়ে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল আয়মান হাসি মুখে নাচের ভঙ্গিতে দুলতে দুলতে আগুনের দিকে আসছে। কানে তার হেডফোন, মিউজিক শুনছে সে। তার এক্সাম ছিল বিদায় বেরিয়ে যেতে পারেনি। কাছাকাছি আসতে ময়ূরী নিজ কানে হাত দিয়ে ইশারা করে বলল, হেডফোনটা সরা কান থেকে, তোর সাথে আমার কথা আছে। আয়মান খুশিতে গদগদ হয়ে সুর টেনে বলল। ময়ূরীর চোখ বড় বড় করে তাকায় ভাইয়ের দিকে। নাক মুখ কুঁচকে আয়মান সামনে এসে এক টানে হেডফোনটা ছিটিয়ে নেয়। চাপা স্বরে ধমকে বলল, এই, এইসব কি বলছিসটা কি? হ্যাঁ, মাথার সাথে আছে না গিয়েছে? আয়মান ভুরু কুঁচকে বলল, আমি আবার কে করলাম? তুই তো জানতে চাইলি আমি কী গান শুনেছি, সেই জন্য তো গানের কিছু অংশ গেয়ে শুনিয়ে দিলাম। আমার হেডফোন দে। ময়ূরী নিজ কপালে থাপ্পড় দিয়ে নাক ফুলিয়ে বলল, না, দেব না। আগে মাথা মোটা, কী গান শুনছিলে জানতে চাইছিস? হেডফোন কান থেকে সরাতে বলছিলাম।
আইমানের টনক নড়ল। ভাই, বাবার সামনে দাঁড়িয়ে নতুন ভাবেও আছে। অমনি জিভ কাটলছে। নতুন ভাবে কি ভাবছে? মাঝে মাঝে ছেলে মানুষ ঠিক কি না করলেই নয়। সবাই দিকে তাকিয়ে মেকি হেসে বলল, ওহ, আমি ভেবেছিলাম। যাকগে, চল ভাবিকে দেখবো। আগুনের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আগুন আসতে মিনা তাকে দরজার বাইরে মোমের পাশে দাঁড়াতে বললেন। যা যা নিয়ম আছে পালন করলেন। দুজনে বললে একসাথে ভেতরে প্রবেশ করতে। নিয়ম পালন করে আগুন গনগট পায়ে রুমে চলে গেল। আগুনে যাওয়ার দিকে তাকে হতাশ কণ্ঠে আইমান বলল, যাহ বাবা, এটা কি হলো? ভাই ভাবিকে ছাড়া নিজের রুমে চলে গিয়েছে কেন? আমার বউ হলে আমি কোলে তুলে রোমান্টিক মুডে বউয়ের চোখের দিকে তাকিয়ে বউ নিয়ে রুমে যেতাম। আইমানের কথায় মোম চোখ তুলে তার দিকে তাকায়। তার কথায় কিছুটা লজ্জাও পেয়েছে। মোম চেনে না তাকে। আইমানের দিকে ইশারা করে মিনা বললেন, এটা আমার ছোট ছেলে আইমান, সম্পর্কে তোমার দেবর হয়। মোমের দিকে তাকিয়ে যায় আইমান। সালাম দিয়ে কেমন আছো জিজ্ঞেস করতেই মোম ছোট করে উত্তর দেয় যে সে ভালো আছে। আইমান বুঝতে পারছে তার সাথে কথা বলতে মোম অস্বস্তি বোধ করছে, তাই বলল, ভাবি, আমি তোমাকে তুমি করে বলবো, ঠিক আছে? আপনি বললে কেমন যেন লাগছে। সম্পর্কে তুমি আমার থেকে বড় হলেও বয়সে তুমি আমার থেকে ছোট। তুমি আমাকে বড় ভাই ভাবতে পারো। মনে কোনো দ্বিধা রেখো না। কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। তুমি করে বলবে, কোনো অসুবিধা নেই তো তোমার? মোম এক পলক তার দিকে চেয়ে চোখ নামিয়ে নেয়। আইমান ফের জিজ্ঞাসা করতে মোম বলল, জি, আপনার যেটা ভালো লাগে সেটাই বলে আমাকে ডাকতে পারেন। আইমান খুশি হলো। মেয়েটাকে ছবিতে যেভাবে দেখেছে বাস্তবে দেখতে আরও সুন্দর। আব্বুর পছন্দ আছে, তবে একেবারে পিছিয়ে একটা মেয়ে। মনে মনে ভাবে, আমার গম্ভীর রাগছটা ভাইটা এই পিসি মেয়েটা সামলাতে পারবে তো? রাত প্রায় 2টো বেজে গিয়েছে। ময়ূরী মোমকে আগুনের রুমে নিয়ে আসলো। কাপড় পাল্টে ফ্রেশ হতে সাহায্য করলো। মেয়েটা সে কখন থেকে না খেয়ে আছে। খাবার রুমে নিয়ে এসে নিজের হাতে মোমকে খাইয়ে দিল। মোম আটকে। মোম অবাক হয়ে তাকে দেখছে। তার ননদটা কত ভালো। মুখে একসেলতে হাসি ফুটে উঠল। আইমান সে মোমের লাগেজটা দিয়ে গিয়েছে। এটাতে মোমের প্রয়োজনীয় জামা কাপড় সব জিনিস আছে। ময়ূরী বলো, ভাবি আমি এখন আসি, প্রচুর ক্লান্ত লাগছে। তুমিও নিশ্চয়ই ক্লান্ত। অনেক রাত হয়ে গিয়েছে, যাও বিছানায় গিয়ে শুয়ে পড়ো। ময়ূরী চলে আসার জন্য দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে মোম তার হাত টেনে ধরে। ময়ূরী চোখে চাইল। জিজ্ঞেস করে হেসেও ভেসে বলল, কি বলবেন? আপু, আমাকে কি এই রুমে একা থাকতে হবে? একা কেন থাকবে? ভাইয়া আছে তো, ভাইয়া থাকবে তোমার সাথে। দেখো, হয়তো তোমাদের রুমের ব্যালকনিতে অথবা ওয়াশরুমে আছে। মোম শুকনো ঢোক গেল। ওই রক্সটা লোকটার সাথে থাকতে হবে। কিছু ভুলে হলে যদি হয় মোমকে মারে। মোম দেখছে গ্রামে থাকতে ওর এক বান্ধবীর বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়িতে যাওয়ার প্রথম দিনই তার স্বামী তাকে মেরেছিল। এভাবে কাঁদে কাঁদে মুখে বলল, আমি ওনার সাথে থাকবো না। আমার ওনাকে ভয় লাগে। আমি তোমার সাথেই ঘুমাবো। মোমের কথায় ময়ূরী হেসে ফেলল। মোমের থুতনিতে হাত রেখে বলল, ভয় পাওয়ার কী আছে? সে তোমার স্বামী। বিয়ের পর স্বামীর ঘরই মেয়েদের ঘর। সারা জীবন স্বামীর ঘরে তার সাথেই থাকতে হয়, এটাই নিয়ম। তাছাড়া আমার ভাই খুব ভালো মানুষ। একটু রাগী, তবে তার মনটা অনেক ভালো। ভাইয়া যেটা বললে সব শুনতে চাইলে তোমাকে অনেক ভালোবাসবে, আদর করবে। তার কথা না শুনলে সে অনেক রেগে যায়। মোমের শরীর কাটে দিয়ে উঠল। ওই গম্ভীর লোকটার সাথে থাকতে হবে ভাবলেই বুকে ভেতর ধকধক করে উঠছে। ময়ূরী আরও কিছু কথা বুঝিয়ে মিনমিন করে বলে উঠল, নিজের রুমে চলে গেল।